জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা ৭১ ও ২৪কে সমুন্নত রেখেই দেশ গড়ার প্রত্যয় নতুন সরকারের। নতুন মন্ত্রিসভা বরণে প্রস্তুত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, প্রথম কর্মদিবসে সব মন্ত্রণালয়ের উৎসবের আমেজ। ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় সাক্ষ্য ২৫ ফেব্রুয়ারি, গুম খুনের ঘটনায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিমকে জেরা। এবং রমজানের শুরুতেই নিত্য পণ্যের বাজারে আগুন, তেল, চিনি, ছোলা, খেজুর সহ বেড়েছে সব ইফতার সামগ্রীর দাম, সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আর আপনাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান তিনি। এরপর মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান। সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পাশাপাশি বৃক্ষরোপণ করেন নতুন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৭১ আর ২৪ আলাদা নয়, দুটোকেই সমুন্নত রেখেই দেশকে গড়া হবে। যুদ্ধ যে দেশের ধর্মের যুদ্ধ, আর ২৪ হচ্ছে আমাদের স্বৈরাচারকে পাঠিয়ে করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য। সুতরাং এটারই দুই ভ্যালু আছে, এটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে সেটা তো আমাদের প্রাথমিক দেশ হওয়ার পরে অনেক সমস্যা আমরা অতিক্রম করেছি, অনেকগুলো প্রতিবাদ হয়েছে, বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, মানুষ জীবন দিয়েছে, সবাইকে মাথায় রাখতে হবে। এদিকে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১২টার দিকে জিয়া উদ্যানের সমাধিস্থলে পৌঁছান তিনি। এ সময় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরণে প্রস্তুত প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয়ে প্রবেশ করেন। ইতিমধ্যেই সচিবালয়ের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে সৌন্দর্য বর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। অনেক মন্ত্রণালয়ের করিডরে বসেছে নতুন ফুলের টব। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম সরিয়ে বসানো হয়েছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম ফলক। সচিবালয়ে নতুন মন্ত্রিসভার বরণ এবং প্রস্তুতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, সচিবালয়ের এই মুহূর্তের চিত্র আমাদেরকে জানাবেন। আসাদ যেমনটি বলছিলেন যে সচিবালয়ে নতুন সরকারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু 12:30 নাগাদ সচিবালয়ের ভিতরে প্রবেশ করেন এবং ভিতরে প্রবেশ করে সচিবালয়ের ঠিক যে ১ নম্বর ভবনটি আছে, ১ নম্বর ভবনে কিন্তু তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে তিনি কিন্তু মত বিনিময় করছেন এবং মত বিনিময় সভা শেষে বিকেল ৩টা নাগাদ প্রথম যে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে বিশেষ নীতি নির্ধারকের বৈঠক, সেই বৈঠকটি কিন্তু শুরু হবে এবং এই বৈঠক শুরু হওয়ার পরে কিন্তু তিনি সচিবদের সঙ্গে বৈঠক করবেন এবং সচিবদের সঙ্গে বৈঠক করার পরে কিন্তু তিনি বিভিন্ন এই মন্ত্রণালয়ের কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করবেন এবং নতুন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিন্তু আজকে সচিবালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মন্ত্রণালয়ের আশেপাশে এলাকায় কিন্তু সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তল্লাশি এবং প্রহরায় যেসব আইন শৃঙ্খলা বাহিনী
নিয়োজিত আছেন তারা কিন্তু সবাই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং মন্ত্রী পরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগ কিন্তু নতুন সাজে সজ্জিত করা হয়েছে এবং প্রতিটি স্থানে কিন্তু গুরুত্বপূর্ণ সিসিটিভি ক্যামেরা সহ সার্বিক নিরাপত্তায় বিশেষ স্পেশাল সিকিউরিটি ফোর্স ও আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিয়োজিত রয়েছেন। এবং একটু বলি সেটি হচ্ছে বিকাল 4টা নাগাদ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে কিন্তু তিনি নতুন বিকেল 3টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন নতুন প্রধানমন্ত্রী এবং এটি হবে সরকারের প্রথম নীতি নির্ধারক বৈঠক। তো সব মিলে যদি বলি যে সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিন্তু নিরাপত্তা থেকে শুরু করে সব বিষয়ে কিন্তু জোরদার করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু মন্ত্রী পরিষদের যেসব সদস্য আছেন তারাও কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তারাও বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। কিছুক্ষণ আগে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলেছেন। এর পরে কিন্তু আইনমন্ত্রী আসাদুজ্জামান তিনি কথা বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু শপথ নেওয়ার পরে আজকেই সচিবালয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং জানতে পেরেছি কিছুক্ষণ পরে তথ্যমন্ত্রী তিনি গণমাধ্যমে কথা বলবেন এবং এক এক করে কিন্তু সব মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরণ করতে কিন্তু সচিবালয়ে বিভিন্ন দপ্তর কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তারাও কিন্তু প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসেছেন এবং মূলত সরকারি যেসব কর্মচারী আছেন সবাই কিন্তু নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন আজকে এবং এভাবে কিন্তু প্রথম কর্মদিবস আজকে সচিবালয়ে চলছে এবং প্রধানমন্ত্রী কিন্তু 1 নম্বর ভবনে এখন অবস্থান করছেন এবং 1 নম্বর ভবনে মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করছেন। এরপরে বিকাল 3টা নাগাদ প্রথম যে বিশেষ ক্যাবিনেট ব্রিফিং সেটি অনুষ্ঠিত হবে। এটি হয়তো নতুন সরকারের প্রথম নীতি নির্ধারক বৈঠক হতে যাচ্ছে। এরপরে বিকাল 4টা নাগাদ তিনি সচিবালয়ের সমস্ত সচিবদের সঙ্গে তিনি একটি আনুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছে। তো আজকের মতো সচিবালয়ে যে নতুন সরকারের যে কর্মসূচি এটি ছিল এখনও চলছে এবং আজকে সারাদিন ব্যাপী কিন্তু বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই কর্মসূচিগুলো চলবে এবং সব মন্ত্রী প্রতিমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়েছে এবং তারা বিভিন্ন দপ্তরে তাদের নিজ নিজ দপ্তরে তারা বসেছেন এবং অফিস করছেন। তো সচিবালয়ের নতুন সরকারের যে কর্মসূচি এই ছিল আমার কাছে আসাদ। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা 7টায় বিটিভি সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। বিটিভির সৌজন্যে দেশের সকল সম্প্রচার মাধ্যমে ভাষণটি সম্প্রচার করবে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বাগেরহাট 3 আসনের সংসদ সদস্য ডক্টর শেখ ফরিদুল ইসলাম। প্রতিমন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বাস ও আনন্দে ছড়িয়ে পড়েছে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পরিবেশবিদ ডক্টর শেখ ফরিদুল ইসলাম সুন্দরবন উপকূলের মানুষের জন্য কাজ করেছেন তার সবটুকু দিয়ে। এবার তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। তাতে নিজ অঞ্চলের মানুষের জন্য কাজ করার পথটা আরো সুগম হলো। সেই খুশির জোয়ার ছড়িয়েছে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মাঝে। দক্ষিণ অঞ্চলের মানুষ শরীফ ভাইকে সাথে নিয়ে এই অবহেলিত যেগুলো আছে সেইগুলো সবকিছু আলোর মুখ দেখবে। উনি পরিবেশের পরে সবসময়ের জন্য কাজ করেন। শরীফ ভাই এমপি না থেকেও অনেক কল্যাণমূলক কাজ করেছেন তার ব্যক্তিগত অর্থায়নে। সুন্দরবনের সুরক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে তিনি আরো অবদান রাখবেন বলে মনে করছেন স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন সমস্যা আছে। আমাদের নেতা সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি, তিনি দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করে। উনি এই এলাকার মানুষকে নিয়ে যে সেবা দিয়েছেন, উনি এই আমাদের সুন্দরবন নিয়ে উনি অনেক গবেষণা করেছেন। দীর্ঘদিন সুন্দরবন সুরক্ষা আন্দোলন ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে পরিবেশ নিয়ে কাজ করায় তার রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। চেষ্টা করব এখানকার মানুষের জন্য কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যোগাযোগ অবকাঠামো এগুলো নিয়ে কাজ করা। মূলত এই জনপদের মানুষ যেহেতু জলবায়ু পরিবর্তনের শিকার, এই মানুষগুলোকে বিকল্প কিভাবে কর্মসংস্থান ব্যবস্থা করা যায়
সেটার জন্য আমরা চেষ্টা করব। তার দীর্ঘ অভিজ্ঞতা মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে নতুন করে ভূমিকা রাখবে এমনটাই চাওয়া উপকূলবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার উস্কানির মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী 25 ফেব্রুয়ারি। আজ সূচনা বক্তব্যের মাধ্যমে বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জেরা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই জেরা শুরু হয়। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ 7 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। সজীব অজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক, কারণ তারা দুজন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন এবং জুনায়েদ আহমেদ পলকের সাথে অন্যান্য মন্ত্রীদের সালমান এফ রহমান সাহেবের কথোপকথনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, পরিকল্পনা হয়েছে। সেগুলো আমরা এখানে তুলে এনেছি এবং ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে ছাত্রদের মধ্যে পরস্পরের যোগাযোগ বন্ধ করে দিয়ে তাদেরকে গণহারে হত্যার সুযোগ তৈরি করে দেয়া, পরবর্তীতে যে গণহত্যা বাংলাদেশে হয়েছিল তা বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করার যে চেষ্টা, সেই কাজের সাথে তারা সম্পৃক্ত ছিলেন। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, ট্রাইব্যুনালে আজকের মামলাগুলোর সর্বশেষ কি আপডেট আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। আজকে ট্রাইব্যুনাল 1-এ জয় আর পলকের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে কিন্তু বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে সাক্ষ্য গ্রহণ যে কারণে শুরু করা যায়নি, এর কারণটি হচ্ছে একই ট্রাইব্যুনালে কিন্তু সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম খুনের মামলার যে অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, তার কিন্তু জেরা রয়েছে এবং এই জেরার কারণে কিন্তু সাক্ষ্য গ্রহণটি শুরু করা যায়নি, যেমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এবং এই কারণেই কিন্তু ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণ পর্বটির দিন ধার্য করেছেন আগামী 25 ফেব্রুয়ারি। তবে সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন, তারা তুলে ধরেছেন যে জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের দমাতে এবং তাদের দমন পীড়নে যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে গণহত্যার যে পথ সুগম করে দেওয়া, সেটির কিন্তু পরামর্শ পলককে দিয়েছিলেন জয়, এবং তার জয়ের পরামর্শতেই কিন্তু পলক এই ধরনের একটি পরিকল্পনা গ্রহণ করে এবং ইন্টারনেট বন্ধ করে দেয়। এবং এই ইন্টারনেট বন্ধ করেনি, কিন্তু বন্ধ হয়ে গেছে, এরকম একটি মিথ্যাচার করেন বলে চিফ প্রসিকিউটর যেমনটি তার সূচনা বক্তব্যে তিনি তুলে ধরেছেন। তবে তা আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ পলকের যে আইনজীবী, পলকের আইনজীবী যেটি জানিয়েছেন যে ইন্টারনেট পলক বন্ধ করেনি এবং এর বন্ধ করার জন্য তার কিন্তু কোনো আইনি এখতিয়ারও নেই। তবে ওই সময় যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যার কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছিল এবং আর্থিক ক্ষতি এড়াতে পলক তৎকালীন যেহেতু মন্ত্রী ছিলেন যে পলক, তিনি কিন্তু সে সময় নানাভাবে চেষ্টা করেছেন এবং 24শে জুলাই থেকে কিন্তু ইন্টারনেট কিন্তু পুনরায় চালু হয় এবং তিনি এর জন্য এই যে মামলাটি যে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে একটি রিভিউ আবেদন জন্য ট্রাইব্যুনালকে বলেছেন এবং ট্রাইব্যুনাল সেটির বিষয়ে অপেক্ষমান রেখেছেন বলে তিনি জানিয়েছেন। এদিকে কিন্তু ট্রাইব্যুনাল 2-তে কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যে 7 জনের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কিন্তু দ্বিতীয় দিনের সাক্ষ্য চলছে এবং এই বিষয়ে কিন্তু আরও বিস্তারিত পরে জানা যাবে। তো আসাদ, এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে পাওয়া তথ্য। মুদাসির, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মুদাসির আলী। রমজানের শুরুতেই নিত্যপণ্যের বাজারে আগুন। চাল, গম, ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, ছোলা ও খেজুর সহ প্রতিটি পণ্যে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা করে। ক্রেতারা বলছেন, বাজার সিন্ডিকেটে নিয়ন্ত্রণ করা না গেলে পুরো রমজানের বাড়তি দামে পুড়তে হবে। যদিও ব্যবসায়ীদের দাবি, বন্দর ধর্মঘটের সময় মতো পণ্য খালাস না হয় বাজারের এমন পরিস্থিতি। রমজানের আগে যে বাজারগুলো করেছি, ধরেন আপনার 3-4 দিন আগে বা 5 দিন আগে যে বাজারটা করেছি, সে বাজারটা আপনার এখন প্রায় ডাবলের মতো, আপনার 30% 40% বেড়ে গেছে।
সব কিছু বাড়ছে। লেবু আজকে 120 টাকা আলি, তারপরে আঙ্গুর কোন, আপেল কোন, কমলা কোন, একটা বাচ্চা আছে এ তো খাবে। 700 টাকা ডালিম। গুড় টুড় কিনতেছি তো, তবে একটু বেশি। ডাবার সাথে 480 টাকা কেজি, বড়ি আছে 480, 500 টাকা কেজি, কালমি আছে 800 টাকা কেজি, 700 টাকা কেজি, মরিয়ম আছে 1100 টাকা কেজি, আজু আছে 1000 টাকা কেজি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, রমজানের আগে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি, জানাবেন আমাদেরকে। আচ্ছা, যেমনটি বলছিলেন আপনি যে রমজান শুরু হওয়ার আগেই বাজারের সকল পণ্যের দাম প্রায় ঊর্ধ্বগতি। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজার, যেটি এই ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার, এবং এখানেই সমাগম ঘটে এই শহরের প্রায় বেশিরভাগ মানুষের, যারা পাইকারি দামে একটু কম দামে পণ্য ক্রয় করতে পারেন। তবে কম দামে পণ্য ক্রয়ের যে ব্যাপারটা রয়েছে সেটি এখানে ভিন্ন চিত্র দেখা গিয়েছে। আমরা যদি একটু আপনার মাধ্যমে দর্শকদের জানাই যে রমজান উপলক্ষে সবচাইতে বেশি বিক্রি হয় যে খেজুর, সেটির দাম আকাশচুম্বী। এখানে সবচাইতে সস্তা যে বস্তা খাজুর রয়েছে সেটি 220 থেকে 500 টাকা বিক্রি হচ্ছে, এবং অন্যান্য বড়ই খেজুর 480 টাকা থেকে 500 টাকা, কালকি 700 টাকা। এদিকে সপ্তাহখানেক ব্যবধানেই এই পেঁয়াজ কেজিতে 10 টাকা, চিনি কেজিতে 8 থেকে 10 টাকা, খেসারির ডাল 10 টাকা, রসুন 20 টাকা, ছোলা মানভেদে 8 থেকে 10 টাকা বেড়েছে। বর্তমানে চিনি কেজি চলছে 100 টাকা, পেঁয়াজ 60 টাকা, দেশি রসুন 120 টাকা। তবে দেশি যে মুসুরি ডালটি রয়েছে সেটি 160 টাকা দরে বিক্রি হচ্ছে এই রাজধানীর সবচেয়ে পাইকারি বাজারটিতে। এবং রমজান আসলে যে পণ্যটা সবচেয়ে বেশি খেতে দেখা যায় বাঙালিদেরকে, সেটি হচ্ছে ছোলা। সেটিও একবারে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে, প্রায় 90 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা এখানে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি যে আসলে দাম বাড়ার কারণ কি। তারা বলছেন যে একটা নির্দিষ্ট পরিমাণে সিন্ডিকেট এই বাজারটিকে নিয়ন্ত্রণ করছেন, এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে, তবে সরবরাহ কিছুটা কম হওয়ার জন্য কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে বলে তারা বলছেন। তারা সরাসরি স্বীকার করছেন না যে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তবে পুরো বাজার ঘুরে আমরা যে চিত্রটা দেখতে পেয়েছি, গত সপ্তাহ চাইতে এই রমজান উপলক্ষে প্রত্যেকটি পণ্যের দাম ঊর্ধ্বগতি, যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে, এবং সাধারণ ক্রেতারা সেটি বলছিলেন আমাদেরকে। তো রাজধানী কারওয়ান বাজার থেকে সর্বশেষ এই সংবাদ ছিল আসাদ আমার কাছে। তরিকুল, আপনাকে ধন্যবাদ। চলতি বছর সিরাজগঞ্জের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ কেশর আলু। জেলার বিভিন্ন অঞ্চলে মাঠের পর মাঠ এখন চলছে আলু তোলার ব্যস্ততা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন যেমন ভালো হয়েছে, তেমনি বাজারের চাহিদা ও চড়া দামে বিক্রি হচ্ছে আলু, এবং এতে খুশি প্রান্তিক চাষিরা। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বিস্তারিত। সিরাজগঞ্জের ফসলের মাঠ জুড়ে এখন সাদা বর্ণের ফল কেশর আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলার সদর, কামারখন্দ, বেলকুচি, শাহজাদপুর ও কাজীপুরে মাটি খুঁড়ে আলু বের করছেন চাষিরা। পুষ্টিগুণে ভরপুর হওয়ায় ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে এই আলুর রয়েছে ব্যাপক চাহিদা। কৃষকরা জানান, বিঘা প্রতি 50 থেকে 60 মণ ফলন হয়েছে। কেশর আলুর আকার ও মান বেঁধে 3টি ক্যাটাগরিতে বাছাই করে বাজারজাত করা হয়। শ্যামবাজার, কারওয়ান বাজার, আমার সিরাজগঞ্জ, আরো তো বিক্রি হয় মুরা, পেপুলবাড়িয়া, জায়গায় জায়গায় টাঙ্গাইল, বিভিন্ন জায়গায় চলে যায়। গাছ দিয়ে কেনার পরে ফল হয়েছে, ফল আমরা গাছ দিয়ে কিনছি, মাঠে কিনছি কিছু তা বলতে পারি না, এটা পুরো আল্লাহ জানে। আগের চেয়ে ফলন তো বেশি আছে, ওই কত কি কোয়া যাবো, মাটি তোলা জিনিস কোনো গ্যারান্টি দেওয়া যাবো। কেশর আলু সুস্বাদু, খুব ভালো আলু। এবার কেশর আলুর মোট উৎপাদন 500 মেট্রিক টন ছাড়িয়ে গেছে। আর ফলন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ও সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ কেশর আলু উৎপাদনে কৃষকদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি, বিশেষ করে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ থেকে কৃষক কিভাবে রক্ষা করবে, এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি আমরা এই ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। বাজারে কেশর আলুর জনপ্রিয়তা থাকায় কৃষকরা আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছে। আর কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
আমরা কৃষি বিভাগের লোকজন তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছি, বিশেষ করে পরামর্শ দেওয়া কিংবা রোগ পোকার কোনো ম্যানেজমেন্ট থাকলে সেই বিষয়ে কৃষকদেরকে পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় 34 হেক্টর জমিতে কেশর আলু চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 35 হেক্টর জমিতে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী 3টি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে 11 জন নিহত হয়েছে। অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি, তবে এইসব হামলা থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে নার্কো সন্ত্রাসীদের সরিয়ে দেশকে সুরক্ষিত রাখতেই এই অভিযান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা। ৭১ ও ২৪কে সমুন্নত রেখেই দেশ গড়ার নতুন প্রত্যয় সরকারের। নতুন মন্ত্রিসভা বরণে প্রস্তুত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। প্রথম কর্মদিবসে সব মন্ত্রণালয়ের উৎসবের আমেজ। ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় সাক্ষ্য 25 ফেব্রুয়ারি। গুম খুনের ঘটনায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিমকে জেরা। এবং রমজানের শুরুতে নিত্যপণ্যের বাজারে আগুন, তেল, চিনি, ছোলা, খেজুর সহ বেড়েছে সব ইফতার সামগ্রীর দাম। সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদে এক নজর। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।